ব্যবহারকারীদের অসচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা দিনকে দিন যেন বেড়েই চলেছে। আর এর নেপথ্যে একটাই কারণ হিসাবে অসাবধানতা আর গ্যাস সিলিন্ডার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করাকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এর বিরুদ্ধে আইন করা গেলে সিলিন্ডার দুর্ঘটনা কমে আসতো বহুলাংশে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা নতুন নয়। সাম্প্রতিককালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এমন ঘটনা ঘটে গেছে বেশ কয়েকটি। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে একটি ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, রাজধানীর মুগদায় একটি বাড়িতেও সিলিন্ডার বিস্ফোরণ উল্লেখযোগ্য। আর এই সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাদ পড়ছে না ব্যস্ততম সড়কে চলাচল করা সিএনজি চালিত স্কুটার বেবি ট্যাক্সিও। দাউ দাউ করে জ্বলতে থাকা সিএনজি চালিত অটোরিকশা পুড়ে যাওয়ার এই চিত্রটি রাজধানীর হাতিঝিল সড়কের। হ্যাঁ, চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো আন্দোলন কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য, কিন্তু না, এটি চলতি পথে মুহূর্তেই অটোরিকশায় আগুন ধরে যাওয়ার বাস্তব চিত্র। আনোয়ার মিন্টু, যিনি পরিবার পরিজন নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় পা রেখেই নগরের আবদুল্লাপুরের উদ্দেশ্যে ওঠেন সিএনজি চালিত এই অটোগাড়িতে। কিন্তু অটোরিকশাটিতে এভাবেই যে আগুন ধরে যাবে কে জানতো, তবুও রাখে আল্লাহ মারেকে, এমনটাই জানান তারা। সাদা বাসতে নামে গাড়িতে সিএনজিতে উঠছি, ওই সময় এখানে এসে এই দুর্ঘটনা। আর চলতি পথে অটোরিকশায় আগুন ধরে যাওয়ার কারণ সম্পর্কে চালক এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। জানান, এসব দেখার দায়িত্ব ফিলিং স্টেশনের। যাত্রী চিল্লা উঠছে এমনি আর কি, আমি একটু পরে আবার আওয়াজ শুনছি, আওয়াজ শোনার পরে আমি ব্রেক করছি, ব্রেক করার সাথে তো ওরা মনে করেন লাফায় নামে পড়ছে, পড়ে গেছে ওরা নিচে, আর আমিও তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে পড়ছি। চেক তো আমরা করি না, চেক তো করে মনে করেন বোতলে যারা চেক করে কোম্পানির থেকে, এরা তো বোতল চেক করে কাগজপাতি দিয়ে দেয়। আর এসব দুর্ঘটনা থেকে উত্তরণে নিয়মিত মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আফসার আলী। আমাদের দেশে যারা সিএনজি চালক, যারা সিএনজি ইউজ করে, তারা কিন্তু এই সিলিন্ডারগুলো আসলে টেস্ট করে না আর কি। মেয়াদ পার হয়ে যায়, মেয়াদ পার হওয়ার পরে যে টেস্ট করা দরকার সেই টেস্টটা তারা অনেকেই করে না আর কি। কেন এটা কী কী কারণে বিস্ফোরণ হতে পারে আর কি, সেই বিষয়ে তাকে অবশ্যই তার জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাকে সেই বিষয়ে প্রশিক্ষিত করতে হবে। জানান, সড়কে ঘন ঘন সিএনজি চালিত গাড়ি কিংবা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা নেপথ্যের কারণও। সেই সাথে সিলিন্ডার বিস্ফোরক রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে যথাযথ ভূমিকা। বিস্ফোরণের সাথে তো বিস্ফোরক অধিদপ্তরই জড়িত, বিস্ফোরক অধিদপ্তরকে এখানে আগিয়ে আসতে হবে আর কি, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এক্সপার্টাইজ দরকার, সেটা বুয়েটের আছে। যদি সরকার কখনো বুয়েটের কাছে এরকম কোনো পরামর্শ চায়, তাহলে আমরা বুয়েটের পক্ষ থেকে সেই পরামর্শ দিতে সক্ষম আমরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে একটি মহল দেশের সর্বনাশ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লব শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলন ছিল, যার ফলে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সুপরিকল্পিতভাবে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করেছিল, তারাই আজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যন্ত্রবর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমরা চাওয়া।
এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রক্তাক্ত ৩৬ জুলাই অভ্যুত্থান ও জাসাস শীর্ষক প্রামাণ্য ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ফলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা কিন্তু শুধু ৩৬ জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। পুরো আন্দোলন বিগত ১ দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি ৫ই আগস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তার বক্তব্যে কিছু কথা বলেছি। জাতিকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার কুমিল্লা বোর্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন কমিশনার। তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবে এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মশালা, অতীতে কোন নির্বাচনের আগে প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে নিয়ে এভাবে সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তো হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫.৫ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে যুবকদের আনা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই, কারণ রাষ্ট্রের এখনো তো অনেকগুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে, তফসিলে সুনির্দিষ্টভাবে বলা হবে, তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত। বাট ৫.৫ লাখের উপরে আপাতত যে ভোট কেন্দ্র আছে সেটা ৫.৫ লাখের উপরে আমাদের মোতায়েন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আবু সাইদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণের পর সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজ প্রত্যক্ষদর্শী হিসাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে ৯ দিনে মামলার ৬২ সাক্ষীর ১১ জনের সাক্ষী গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এদিন জব্দ তালিকার ২ জনের জবানবন্দি দেওয়া হয়। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এর আগে এই ২ মামলায় গ্রেফতার থাকা ৭ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শাহবাগ থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া
জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর বেঞ্চ আদেশ দেন। তবে অপর আসামি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানি 1 সপ্তাহ মুলতবি রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন। একই দিন জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার আদালত ও আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে হামলার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের 3য় দিন এবং কর্মবিরতির 2য় দিন শিক্ষকদের পক্ষ থেকে এই দাবি করা হয়। সহকারী শিক্ষকদের 3 দফা দাবি হলো দশম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। শাহবাগ থানায় আটকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশ হামলার প্রতিবাদে রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না। সকাল 9:30টায় চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান। বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সব স্টেক হোল্ডারদের সঙ্গে আমার কথা বলেছি, শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি। এখন শ্রমিকরা বলছে তাদের সঙ্গে কথা হয়নি। আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দরদের আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরো বড় শক্তি আসলে আমরা দেব না। দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা ক্রেতারা। গেল 1 সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। দাম বৃদ্ধির কারণ হিসাবে আড়তদাররা ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষেন। তবে আড়তদাররা বলছেন মৌসুম শেষ হওয়ার ঘাটতির কারণে দাম বাড়তি। মুজিবুর রহমানের রিপোর্ট। সারা দেশে 1 সপ্তাহের ব্যবধানে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। 70 টাকা থেকে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। হঠাৎ কেন এই দাম বৃদ্ধি কারণ খুঁজতে রাজধানীর শ্যামবাজার ও লালকুটি পেঁয়াজের পাইকারি বাজারে গেলে দেখা যায় উল্টো চিত্র। আড়তদাররা বলছেন খুচরা বাজারে তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন। আজকে সর্বোচ্চ 93 টাকা আর সর্বনিম্ন 88 টাকা। খুচরা বাজারে কোনো ফিক্সড রেট নাই, যে যেমন বেচতে পারে। দেশে খুচরা বাজার আমাদের 90 টাকা নিয়ে যায়, 100 টাকা বেচলে পারফেক্ট হয়, কিন্তু ওনারা বেচে 120 টাকা 110 টাকা, বুঝলেন। এর কারণ হচ্ছে এই দেশে এখন খুচরা বাজারের উপর কোনো তদারকি নাই। আমাদের এখানে কিছু জিনিস আছে, আমরা ধরেন কালকে 2800টা বাজার ছিল, আজকে হাটে 3000 হয়ে গেছে। তখন 200 যখন ওখানে বাড়ে তখন পরের দিন কিন্তু ব্যাপারীরা ওই 200 বাড়াই কিনতে হয়। তখন আমাদের ঘরে যে মালটা ট্রাকে আছে ওরা বলে ভাই 200 বাড়ছে, আপনি 2 টাকা বাড়াই বেচছেন। লাভবান হয় তারা, লাভবান হয় এটা কিন্তু হাট বাজারে যারা ফরিয়ামি করে, একজনের মাল একজন কিনে হাটায় নিয়ে বেছে, ওরা কিন্তু কিনে চলে দিতেছে, বিক্রি করে টাকাও নগদ নিয়ে দিতেছে। পাইকারি আড়তে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 91 টাকায়, আর সেই পেঁয়াজ কারণ বাজারে খুচরা দোকানে বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা কেজি দরে। বাড়তি দামে কারণ হিসেবে দোকানিরা আবার দোষলেন আড়তদারদের। ভালো মানে পেঁয়াজ শ্যামবাজার দেখবেন, আজকে আমার শ্যামবাজার পেঁয়াজ 104 টাকা কেজি আমার দাম করছিলাম একটা পেঁয়াজ, ওরা বেচে না 115 টাকা রেট চাইছে, সর্বনিম্ন 110 টাকা কেজি ওরাই বলে দিছে। মানে বড় পেঁয়াজ যেটা আপনার ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা চালায়, কিন্তু ওগুলো আমরা নেই নাই, কারণ এত দামে পেঁয়াজ আমরা কার কাছে বিক্রি করব। এটা কাঁচামাল, সিন্ডিকেট তো ব্যবসায়িক ক্ষেত্রে থাকতে পারে। পুরাই জড়িত 180 মাল আছে 1000 মন, বুঝছেন, এই 5000 বেচবো,
নাহলে হালাই দেবো, আর কি করবেন তার। একে অপরকে দোষারোপের জাতাকলে পিষ্ট হচ্ছেন ক্রেতারা। তারা বলছেন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারের। ওইটা হলো 160 টাকা। এটা তো অবশ্যই সবাই বলে সিন্ডিকেট, আমি তো বাইরে না। এটা ভোক্তা অধিকারের পক্ষ থেকে ওনারা যদি এই জিনিসটা একটু দেখভাল করতেন, তাহলে আমাদের মতো সাধারণ জনগণ যারা উপকৃত হইতাম আমরা। দ্রুত নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানালেন দোকানিরা। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জ জেলার অন্যতম ব্যস্ত এলাকা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড। পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য 5 কোটি টাকা ব্যয়ে বাসস্ট্যান্ডে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন 2টি ফুট ওভার ব্রিজ। তবে এত টাকা ব্যয়ে নির্মাণ করা ফুট ওভার ব্রিজের সুফল পাচ্ছে না পথচারীরা। এটি এখন হকার ও ভিক্ষুকদের দখলে চলে গেছে। ওভারব্রিজটি যেন বাজারে পরিণত হয়েছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। ঢাকা-আরিচা মহাসড়ককে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাস স্ট্যান্ডের দুপাশে রয়েছে মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ নানা স্থাপনা। সড়কটি পারাপারে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগ নির্মাণ করে 2টি ফুট ওভার ব্রিজ। এরপর 2022 সালে ওভারব্রিজ দুটি পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়, কিন্তু হকার ভ্রাম্যমাণ দোকানের দখলে পুরো ফুট ওভার ব্রিজ। রাতে ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। এই ফুটপাতে এই দোকান এখান থেকে একবার উচ্ছেদ করা উচিত। হাঁটা চলার সমস্যা, মনে করেন আসা জানা, এই জায়গায় ভিড় থাকে, চিন্তা করে পকেট মারে কবলে পড়ার লাগে অনেক সময়। সিঁড়িগুলো ছিন্নমূল আর ভিক্ষুকদের দখলে। ওভারব্রিজের উপর অর্ধশতাধিক দোকান। দিনে দুপুরে ওভারব্রিজ দখলের এমন তৎপরতা যেন দেখার কেউ নেই। মানুষের তো একটু সমস্যা হয়, তারপর আমরা এক সাইড নিয়ে চাপে বসি। দোকানদাররা বসলেও পাবলিকের একটু অসুবিধা, কিন্তু আমরাও তো না বসে পারি না, পেটের জন্য বসতে হয়, বুঝছেন না। নিরাপদ রাস্তা পারাপারে ওভারব্রিজ দুটি দখলমুক্ত করে পুনরায় ব্যবহার উপযোগী করার আশ্বাস দিলেন ইউএনও। বিষয়টি নিয়ে অলরেডি আমরা কাজ করছি। বেশ কয়েকবার আমরা কিন্তু মৌখিকভাবে ওনাদের নিষেধ করেছি। শৃঙ্খলা মিটিংয়ে এটা নিয়ে আমি জোরালোভাবে কথা বলবো। বিষয়টি নিয়ে আমরা সচেতন আছি এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিরাজগঞ্জের কাজীপুরের শুভগাছায় যমুনা নদীর তীর ঘেঁষে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধ, বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের মুখে। স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিলেও পাচ্ছে না কোনো প্রতিকার। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। সিরাজগঞ্জের কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুভগাছা ইউনিয়নের সম্মুখভাগে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল। নদীর তীর দখল করে নির্বিচারে পার কেটে নেওয়ায় নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে, ভেঙে যাচ্ছে আশেপাশের ফসলি জমি ও বসতবাড়ি। এতে মারাত্মক ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা স্থানীয়রা। সরকারি কোনো ইজারা ছাড়াই স্থানীয় ডান তীর রক্ষা বাঁধের 300 মিটারের মধ্যেই চলছে এই বালু উত্তোলন। কৃষি জমিতে একটা আঘাত আসতেছে, প্লাস হচ্ছে বসতবাড়ি উঠে যায়, চলে যায়। নদীর একটা নির্দিষ্ট সীমা অন্তর হচ্ছে বালুর উত্তোলন করা উচিত। এই ভাঙনটা রোধ করার জন্য এলাকার সাধারণ জনগণ এটার বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অবৈধ বালু উত্তোলনের কারণে আমরা আশঙ্কা করছি যে এই গ্রামগুলো ভেঙে যাবে। এই বালু তুলে জায়গাটা একবার শেষ হয়ে যাবো, তখন আমরা সকালবেলা কোনো জায়গায় থাকবো। এখানে আমাদের রতনগান্ধী বা শিয়ন সদরের মধ্যে কোনো কার্যক্রম না, এটা সম্পূর্ণরূপে কাজীপুরের মধ্যে। শ্রমিকদের নিয়ে আমরা দুর্বল আন্দোলন করব এবং সিরাজগঞ্জ জেলা ডিসি বরাবর আমরা প্রশাসক মহোদয় আমরা সহযোগিতা চাবো। এদিকে অতিরিক্ত লোডবাহী ট্রাক চলাচলের কারণে এলজিইডির গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা জানতে পারলে সাথে সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই, থানা এবং প্রশাসনকে। এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া, আমরা যেখানে খবর পাই আমরা সেটা কমপ্লেইন আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিই। খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক। 19 তারিখে এসে জয়েন করেছি, প্রায় 10-12 দিন হলো আর কি। নির্বাচনী ট্রেনিং গুলোর কারণে অনেক ব্যস্ত সময় যাচ্ছে। আশা করি নভেন্বরের মিডের পরে, নভেম্বরের 10-15 তারিখের পরে এই বিষয়গুলো আস্তে আস্তে একটা করে ডিল করতে পারবো আর কি। না কোথায় কোন উপজেলায় না আমি পাই নাই, আমার জানা নাই, আমি দেখতেছি। তাহলে স্থানীয়দের দাবি, প্রশাসন অবিলম্বে অবৈধ বালু উত্তোলন ও নদী দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, রক্ষা করবে যমুনার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ।
জুবাইর রহমান, মাই টিভি নিউজ।